একজন গৃহবধূ যাকে কিনা বলা হয় হাউসওয়াইফ। হাউসওয়াইফ আখ্যায়িত করা হয় তাকে শুধুমাত্র এই ভেবে যে তিনি ঘরের মধ্যেই সীমাবদ্ধ। কোনো রকম স্বীকৃতি পাবার না আসায় কিন্তু সেই হাউসওয়াইফ বা গৃহবধূ নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন তার সংসার কিংবা পরিবারে। সেটাও কি প্রতিদিনের যুদ্ধ নয়? আমরা আজকে সেরকমই এক কাহিনী, সেরকমই এক চরিত্র আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার, আমি পারমিতা, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার আয়োজিত জীবনযোদ্ধার আরও একটি পর্বে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রচণ্ড উদ্যমী, প্রচণ্ড সাহসী, প্রচণ্ড লড়াকু একজন গৃহবধূ। তার নাম শ্রীমতী মল্লিকা সরকার। নমস্কার। নমস্কার মল্লিকাদি। অনেক যুদ্ধ পেরিয়ে আপনাকে আজকে এইভাবে সরাসরি পেলাম। এখানে আসাটাও কিন্তু আপনার একটা যুদ্ধ ছিল, তাই নয় কি? নিশ্চয়ই যুদ্ধ। এখানে এসে আমার খুব ভালো লাগছে। নিউজ বাংলা আমাকে এনেছে এইখানে জীবন যুদ্ধাতে। আমার জীবন যুদ্ধ সম্বন্ধে কিছু একটু যদি বলতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। একদম তাই মল্লিকাদি, আমরাও চাই যে আপনার জীবন কাহিনী পুরোটা না হলেও অংশবিশেষ আমরা যেন তুলে ধরতে পারি আমাদের দর্শক বন্ধুদের কাছে। এবং দর্শক বন্ধুদের আমি এইটুকু বলতে চাইছি, ওনার কাহিনী শুনতে শুনতে কোথাও কিন্তু আপনাদের মনে হবে আপনারা কোনো উপন্যাসের পাতায় আটকে আছেন। আমাদের সমাজে, আমাদের চারপাশে এমনই কিন্তু গল্প চরিত্ররা রয়েছেন। চলে যাচ্ছি আবারও মল্লিকাদির কাছে। মল্লিকাদি, শিলং শহরে আপনার বেড়ে ওঠা, 7 ভাই চম্পা, এই গানটা মনে পড়ছে। আপনি 7 জন ভাইয়ের মধ্যে একজন কন্যা, ভীষণ আদরের অবশ্যই ছিলেন, কিন্তু এই কন্যা বা এই চম্পাকে কতটা যুদ্ধ করতে হয়েছিল তার সেই ছোটবেলায়, সেই গল্পটা আপনার থেকে সরাসরি শুনবো। হ্যাঁ, আমি 7 ভাই, বলতে গেলে আমার বড় দাদা দুজনের পরে আমি, তারপর সব ভাইরা 5 ভাই আরও। কিন্তু আমাকে অনেক কষ্ট, প্রথম দিকে আমার কষ্ট ছিল না। আমি এত আদরই ছিলাম বাবা মার কাছে, বিশেষ করে আমার বাবা। বাবা আমাকে খুব আদর করতো, কারণ আমাদের বংশে কোনো মেয়ে ছিল না, আমি একটা মেয়ে, যার দরুন খুব আদরই ছিলাম। প্লাস আমরা আনন্দে বড় হয়েছি। ছোটবেলাটা খুব ভালো ভালো কেটেছে একটা ভালো সময় গান পর্যন্ত। বাজনা, ছোটোর থেকেই গান বাজনা দেখতাম, বা কালচারাল জিনিসগুলো আমরা পেয়েছি। মানে পুরোপুরি একটা সাংস্কৃতিক হ্যাঁ, পরিমণ্ডলে আপনি বেড়ে উঠেছেন। বড় হয়েছি। যেমন স্কুল লাইফ আস্তে আস্তে দাদাদের সাথে স্কুলে ছোট থাকতেই চলে গেছি। তখন তো এরম ছিল না, স্কুলবেলা সকালবেলা 6:30টায় দাদারাও যাচ্ছে, আমিও যাব, আমিও চলে যেতাম একদম ছোটতেই। কিন্তু তারপরে তো আস্তে আস্তে 1, 2, 3, 4 তখন তো এইভাবে ছিল। 5-এ উঠলাম। 5-এ উঠার পরে লাইফটা একটু আমার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, সেটা কত সন? সেটা 1975, ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিলেন। আচ্ছা, 1975-ই যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার হচ্ছে, সেই সময়টা রাজনৈতিকভাবে আমাদের দেশের জন্য একটা প্রচন্ড একটা টালমাটাল অবস্থা ছিল। তখন আমরা তো আর অতটা বুঝতে পারি না, ক্লাস 5-এর আমি তখন কি বুঝবো। রাত্রেবেলা হঠাৎ দেখলাম বাবাকে নিয়ে বাবা কোথায়, বাবা কোথায়, মা কাঁদছে। তারপরে শুনলাম আমার দাদু নিয়ে আসলো বাবাকে পরের দিন, কারণ বাবা সিআইডি ডিপার্টমেন্টে চাকরি করত। বাবার যা ওইখানে যে অ্যাকাউন্টেন্ট ছিল, উনি ঘোটালা করাতে সম্পূর্ণ স্টাফদের চাকরি চলে যায়। সাংঘাতিক কথা, সাংঘাতিক। তারপরে লাইফটা আমাদের কত কষ্টের। আমরা যেখানে আপনারা 7 ভাই বোন, একটা বড় পরিবার বলা চলে, এবং তখনকার সময়ে হয়তো একজনের উপার্জনের উপরেই নির্ভর করে থাকতে হতো। সেখানে সাংসারিক সমস্ত দায় দায়িত্ব আছে। তো এই যে 1975-এর ইমার্জেন্সি ডিক্লেয়ার, কোনো না কোনো ভাবে যেন আপনাদের পরিবারেও একটা ইমার্জেন্সি হয়ে গেল। ইমার্জেন্সি তো আসবেই, যেটা একটা পুরো স্যালারির থেকে যদি হাফ পোর্শন চলে আসে, এতগুলা ভাই বোন পড়াশোনা করা, খাওয়া দাওয়া কোত্থেকে চলবে। তারপরে আস্তে আস্তে দাদারা শুরু করলো। আমার মাও মোটামুটি পড়াশোনা করা মহিলা, উনিও এই কালচারাল দিকেও ছিল। মা বাইরে করতো, ঘরে করতো। আপনার মা
প্রচন্ড উদ্যমী ছিলেন, কারণ উদ্যমী ছিলেন। সংসারকে তো চালাতে হবে আমার মা খুব সেইভাবে। আর তখন আপনার বয়স মাত্র আমার কত 12-13 বছর, 12 বছর বা 13 বছর, ক্লাস 5 এর ছাত্রী আপনি। দর্শক বন্ধুদের একটু বলতে চাইছি, উনি যে সময়টার কথা বলছেন সেটা কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের প্রচণ্ডভাবে নাড়িয়েছিল সেই সময়ের সমাজটাকে। এবং উনি যে ঘটনাটা তুলে ধরছেন, হঠাৎ করেই যিনি উপার্জন করছেন তার চাকরিটা চলে গেল অজানা কোনো কারণে, তারা কেউই প্রস্তুত ছিলেন না। তো সেই সময়ে সেই ছোট্ট মেয়েটি নিজেকে কিভাবে, তার কি কি পদক্ষেপ সংসারে কাজে মানে লাগলো, সেটা আমরা একটু শুনবো মল্লিকাদির কাছে। হ্যাঁ, তখন 5-এর থেকে তো আর আমি কিচ্ছু করতে পারি নাই। আস্তে আস্তে 6-এ উঠলাম, সেলাই মা করতো, আমিও করতাম, ঘরে বসে তখন করতাম। ক্লাস 7 থেকেই আমি ছোট ক্লাসে টিউশনি করতাম। আর ক্লাস 7 থেকে ছোট ক্লাসে টিউশনি শুরু করে দিয়েছেন? শুরু তখন মানে ছোট ছোট বাচ্চাদেরকে, তখন তো বাংলা স্কুল ছিল। আপনি তো নিজেই তখন ছাত্রী, হ্যাঁ, অথচ আপনি অন্য ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন যাতে করে সংসারে খানিকটা আসে। আমি পড়াতাম, আমার দাদা, 2 দাদা ছিল। আমার দাদাও তখন আস্তে আস্তে স্কুলে ঢুকার পরে দাদা গান শিখাতো, তবলা শিখাতো, দাদারও স্টুডেন্ট ছিল। তারপরে আমি আস্তে আস্তে একজনের কাছে, আমাকে একজন বৌমনি বলতাম, উনি আমাকে হেল্প করলো, বললো তুই আমার কাছ থেকে মেশিনের কাজটা শিখে নে। মেশিনের কাজ মানে তখন উলের মেশিনের কাজটা। আচ্ছা, উলের মেশিনের কাজটা তুই হ্যাঁ। তাহলে উলটা নিয়ে আসতে পারবি, নিয়ে এসে কাজ করবি। আমি বলছি আমার তো মেশিন নেই। তখন আরেকজন বলল তুমি আমার মেশিনে করবে, হাফ টাকাটা আমাকে দিয়ে দিবে, মেশিনের দামটা। তখনকার দিনে 1 কেজি উল করতে গেলে মাত্র 40 টাকা দিত। মাত্র 40 টাকা? হ্যাঁ। আর আপনি এই 1 কেজি উল, খুব সম্ভবত আমি যখন কথা বলছিলাম জানতে পেরেছি যে আপনি একটা দিনে আপনাকে তৈরি করতে হতো এই সমস্ত সামগ্রীগুলো, এবং পরের দিন স্টিচিং, বোতাম লাগানো, মানে সেট করা সম্পূর্ণ একটা সেট তৈরি করা। সেখানে মানে কি কি থাকতো? সোয়েটার, সব সমস্ত সোয়েটার, হাফ সোয়েটার, বেবি শুটগুলা বেশি থাকতো তখন। শিলংয়ে তো ঠান্ডা। আপনি ওই মানে 1 কেজি উলের এই সামগ্রীগুলো একটা দিনে শুধুমাত্র তৈরি করতেন? 1 কেজিতে একদিন করলাম, 1 কেজি না, বেশিও করতাম কোনো সময়। 2-3 কেজি, যেমন স্যাটারডে সানডেতে আমার 3-4 কেজি সেলাই হয়ে যেত, বেশি সময় লাগতো না। কারণ আপনি ওই স্কিলটা ডেভেলপ করে নিয়েছিলেন এতটা ছোট বয়সে। উল আপনি কার কাছে শিখলেন? ওই মহিলার কাছে? ওই বৌমনি আমাকে উলটা শিখিয়েছিল। মাত্র 15 ডেজও আমাকে শিখিয়েছে। বলে তুই এত তাড়াতাড়ি শিখলি কি করে? এবং এই স্কিলটা কিভাবে সহায়তা করলো আপনাকে এবং আপনার সংসারকে? এইটা মানে মা তখন আপনি সাপোর্ট হয়ে দাঁড়াতে পারলেন না তখন আপনার বাবা মায়ের কাছে? মাও একটু অবশ্য বলছিল তুই এগুলা করছিস, আমি কি হবে, আমিও একটু করি। দাদা এত কষ্ট করে স্কুলে করে গান শেখায়, আবার বন্ধের দিন করে যে গ্রামে গ্রামে যে হাট বসতো ওইগুলাতেও যেত দাদা। ওই হাটগুলিতেও ওই সামগ্রীগুলো নিয়ে যাওয়া? উলের সামগ্রী না, ও অন্য বিজনেস করতো। আচ্ছা। আমার দাদা, মানে আমাদের ঘরে যে পড়াশোনার চর্চাটা সবসময় ছিল সবার। আমরা শুনলাম যে এই ছোট্ট বয়সে মল্লিকাদিকে কতটা স্ট্রাগল করতে হয়েছে, কতটা যুদ্ধ করতে হয়েছে তার পরিবারকে সহায়তা করার জন্য। চলে যাচ্ছি আবারও মল্লিকাদির কাছে। মল্লিকাদি, একটু যদি আমরা সময়টাকে রিভাইন্ড করি, আমরা যদি চলে যাই 1979, একটা দুঃসহ সময় শিলংয়ের জন্যে, এবং আপনারা সেটা ফেস করেছেন ওই সময়টা নিয়ে অভিজ্ঞতা কী ছিল? 1979 যেটা বললে তুমি, 1979টা আমাদের জন্য একটা বিভৎস সময় ছিল। ওই সময়টা কি যে একটা অবস্থা ছিল শিলংয়ে, মানে আমরা যে শিলংয়ে বাস করতাম, আমরা রাত্রে দিনে, মানে রাত্রিতেও আমাদের কোনো ভয় লাগতো না। মানে একটা স্বাধীনভাবে যে বেড়ে ওঠা, ওই সময়টা আমাদের নষ্ট হয়ে গেল গিয়া। তা হওয়াতে গেল, তখন আমি ক্লাস 10-এ উঠি, 79-এ টেস্ট দিলাম, 80-তে আমার মেট্রিক। আমি যে মেট্রিক দিতে পারবো, পরীক্ষা দিতে পারবো, সেটার কোনো ছিল না, প্রচন্ড অনিশ্চয়তা। তার মাঝখানেও দিয়ে পাস করলাম। তারপরে তো আবার চলো। খুব অদ্ভুত ব্যাপার না মল্লিকাদি, যে এই যে চেনা একটা শহর অচেনা হয়ে গেল, অচেনা হয়ে যাওয়া। এবং সেরকম কোনো ইনসিডেন্ট তোমার মনে আছে যেটা তোমার এখনো মেমোরিতে রয়ে গেছে? যেটা হলো, মানে আমরা মোপ্রেম বলে জায়গা, লোয়ার মোপ্রেম, আমরা ছিলাম তখন আপার মোপ্রেমে।
তখনও আমাদের মানে রিলবঙ্গে আসেনি, আমরা যেটা আমাদের বাড়ি, সমস্ত লোহার মপ্রেমটা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়াতে কি হলো, সবাই মানে গৃহহারা হয়ে গেল। চোখের সামনে দাউদু মানে কি আমাদেরকেও টার্গেট করেছে, যেমন তীর দিয়ে মেরেছে, পাথর ছিঁড়েছে আমাদের বাড়িতে, রাত্রে পাহারা দিত আমার দাদারা, মানে ওদের ওই বয়সীরা, আমরাও দিয়েছি, আমরা মহিলারাও করেছি, মানে আমি বাচ্চা মেয়ে হয়েও যেতাম পাথর নিয়ে, বোতল নিয়ে দিতাম, মানে আমরা বাঁচতে পারি, হ্যাঁ এইভাবে করেছি আমরা, প্রচেশন করেছি আমরা ওই সময়ে মহিলারা, মানে সব মহিলাদের সাথে আমি যেতাম, আমার একটু সবসময় একটু সাহস বেশি, দাদাকে মারতে আসলো, সামনে আমি দাঁড়িয়ে গেছি, আমি ওকে মারার আগে তোরা আমাকে মার, দেখি তোদের সাহস। আমার এটা ছোটোর থেকেই আমার এটা একটা ইয়ে ছিল, আমি কিছু দেখলে আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি। এগুলো এক একটা বোধহয় মানে ক্ষত রেখে যায় আমাদের হৃদয়ে, এই যে জিনিসগুলো দাউ দাউ করে, মানে আপনি দেখেছেন আগুন জ্বলছে, লোক গৃহহারা হচ্ছে, আতঙ্কে হয়তো ছোটাছুটি করছে, অনেকটা সংগ্রাম আপনি দেখেছেন মল্লিকাদি জীবনে। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে আরো একটা সংগ্রামের কথা স্মরণ করাবো। 1989 আপনার পরিবারে একটা মারাত্মক বিপর্যয় নেমেছিল, আপনার 30 বছরের ভাইকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছিল শিলং শহরে। এই যে একটা শোক, এই শোকটা, এবং এই শোকটার থেকে আপনি কি করে মানে সামাল দিলেন আপনার পরিবারকে? শোকটার থেকে সামাল দেওয়া কি, তখন তো মানে আমিও তো তখন বিয়ে হয়ে গেছে, আমারও ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। কত বয়সে বিয়ে হয়েছে? আমার 17 ইয়ার্সে, 17 বছর বয়সে। 17 বছরে গিয়ে আমি সেটা কি পরিবারের থেকে সম্মতি ছিল? সম্মতি পরিবার থেকেই দিয়েছে। তারপরে এবং আপনি সেটা মেনে নিয়েছেন, কোনো বিরোধিতা করিনি। বা তখন অবস্থা ওইরকম ছিল না আমাদের, তো বলল যে আমার বিয়েটা আবার ওইখানে না কামাখ্যা মন্দিরে দেওয়া হয়েছে, যেভাবে হোক দিয়েছে আর কি, তো মেনে নিলাম, কি করব, উপায় নেই, পড়াশোনা করতে করতে। কিন্তু আমার হাজবেন্ড পড়িয়েছিল আমাকে, মিথ্যা কথা বলবো না, উনি আমাকে পড়িয়েছে তুরাতে গিয়ে, মানে আমি তুরাতে ছিলাম তখন, পড়েছি আমি, যদিও আমি গ্রাজুয়েশনটা তখন ফাইনালটা দিতে পারিনি, ছেলে হয়ে গেল, কিন্তু হিন্দিতে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বাহ, খুব ভালো, মানে আমার ইচ্ছা ছিল, এত কিছুর মধ্যে একটা আনন্দের সংবাদ। কিন্তু 89-এ দাদার মার্ডার হওয়ার পরে মানে আমি আসছি শিলংয়ে, দেখলাম আমার বৌদি অল্প বয়স, ওরও তো বয়স কম না, দাদার বয়স মানে কত বয়স আর বৌদির কত, বাচ্চা দুটা কি কষ্টে, মা আমার পাগলের মতো চারিদিকে ঘুরতেছে, মা খালি বলে আমার বিচার চাই, মা মানে কোথায় যায় নাই, বহুত জায়গায় গেছে মা। তারপরে মাকে আমরা সান্ত্বনা দিলাম, বৌদিকে সবাই মিলে রাখা হলো, তুমি বাড়ির মেয়ে, এখন বস্তু ভালো, সবাই সব দিকেই ভালো। মানে এতটা সময় পেরিয়ে আসার পরেও যেটা আসলে চলে যায়, যা আমরা হারিয়ে ফেলি, সেটাকে তো আর খুঁজে পাই না, দাগ কেটে রাখে মনে, বিরাট বড় একটা দাগ। তো আমি ভাবছিলাম, ওই যে বলছিলাম না দর্শক বন্ধুরা, যে কোনো উপন্যাস থেকে হয়তো কম নয় ওনার জীবন যুদ্ধের কাহিনীগুলো, তো এর পরেও এই মহিলা কিন্তু হাল ছাড়েননি, উনি সমস্ত কিছুর পরেও কিন্তু আবার হেসে হেসে আজকে এই মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের কাছে ওনার জীবন কাহিনী তুলে ধরার জন্য। তার জন্য একটা কর্নিশ তো অবশ্যই মল্লিকাদি। ধন্যবাদ। আমি যত শুনছি মানে গায়ে কাঁটা দিচ্ছে, যে এই ধরনের এত কিছু সংগ্রাম, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, একটার পর একটা যুদ্ধ করে যেতে হয়েছে। তার মধ্যেও আর একটা কথা বলি, যেহেতু আমরা 7 ভাই 1 বোন, বুঝতেই পারো তখন অবস্থা এত খারাপ, আত্মীয় স্বজনরা পর্যন্ত আমাদেরকে ডাকতো না, মানে কি সেটাই, এতজনকে খাওয়া দিবে, ডাকতো না। এটা বড় কষ্টের, বহুত কষ্টের, এটা মানে বোঝানো যাবে না। মল্লিকাদি, বিবাহ সূত্রে আপনি আবদ্ধ হলেন এবং সেখান থেকে আবার একটা নতুন যাত্রা, শুরু থেকে আবার শুরু থেকে আবার সেই অভিজ্ঞতা কেমন? সেই অভিজ্ঞতাটাও অনেক যুদ্ধেরই, কারণ যেহেতু আমি বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড স্টেট ব্যাংকে চাকরি করতেন, উনি বাইরে বাইরে থাকতেন, আমাকে তো আমার তখন বিয়ের 2 বছর পর ছেলে হয়,
তাদেরকে তো সেখানে খুব ট্রান্সফারের হ্যাঁ, একটা ব্যাপার হ্যাঁ, থাকে, ওদেরকেও তো ঘন মানুষ ঘন হ্যাঁ, মাইগ্রেশন। ওদেরকে বড় করতে হবে, বাচ্চা আমার তখন। তখন আমি কি করলাম, নিজেকে ইয়ে করার জন্য সেলাই শুরু করলাম। আবার আবার সেলাই, ছেলের জন্মের পরে? ছেলের জন্মে, ছেলের যখন সেলাই, তখন আমার স্টুডেন্ট ছিল প্রায় 10 জনের মতো। বাহ। ওদেরকে সেলাই শেখাতাম, ওদের সাথে মিশতাম, কারণ আমি সবসময় হাসি খুশি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। মানে ওদের সাথে মিলার পরে কি হলো, আমি বাইরের জগৎটাকে আরেকটু দেখতে পারলাম, ওরা ডাকতো, এইভাবে আবার শুরু হলো আমার জীবন। কিন্তু তার মাঝখানেও আমি একটা কথা বলবো, আমার বাবার কথা বলেছিলাম, চাকরি চলে গেছিল, বাবা কিন্তু সততার জন্য আবার চাকরি পেয়েছেন। চাকরি পেয়ে বাবা আবার মানে জয়েন করেছেন, এবং উনি গুয়াহাটিতে এসে ওনার মানে রিটায়ার লাইফটা কাটান, রিটায়ার হয় গুয়াহাটি। আসলে সব সততারই তো হ্যাঁ, আলটিমেটলি একটা মূল্য থাকে, যেটা হয়তো উনি পেয়েছিলেন পেয়েছিলেন। ওনার সততার জন্য। হ্যাঁ, আমরা ফিরে যাব আপনার সেই কাহিনীতে, যেখানে আপনি আবার শুরু করলেন সেলাই। হ্যাঁ, কিন্তু সেলাই করলে কি হবে, তখন আমার সত্যি কথা বলতে কষ্ট কিছু ছিল না আমাকে বার করার জন্য। মানে আমার যেগুলা ছিল সেলাই, আপনার গান, স্কিলগুলোকে মানে আরো বেশি ডেভেলপ করার জন্য, আরো বেশি ধরে হ্যাঁ, রাখা তাদেরকে। আমি শুধু সেলাই না, আমি যেমন বিজনেসও করতাম তখন ঘরোয়াভাবে, এখনো আমার বিজনেস এবং আছে। আরো একটা শখ হ্যাঁ, আপনার ছিল, আপনার নাচ। সেটা হ্যাঁ। নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেটা ছিল, নাচ গান দুটাই ছিল আমার। গানও শিখেছি আমি ছোটবেলায়, দাদার কাছ থেকেই শেখা, বা শিলংয়ে পুলক ব্যানার্জি বলেছিলেন, আমাদের স্কুলে আসতেন, ওনার কাছ থেকে শেখা। তো আমি তখন মানে নাচ তো আর তখন করতে পারতাম না, ছেলে বাচ্চা, মেয়েকে শিখাতাম তখন। মেয়ে স্কুলে যেত, যে আমি ওকে শিখিয়ে দিতাম স্কুলে। ফার্স্ট স্কুলে যখন ওকে দিলাম, প্রে স্কুলে, তখন ওকে ফার্স্ট একটা নাচ শিখিয়েছিলাম, চম্পা ফুলের কলিটি, ওইটা ওকে আমি শিখিয়ে পাঠিয়েছিলাম। আচ্ছা, বাহ। তারপরে মেয়েকে নাচ শিখালাম। যে নাচটা আপনার প্রথাগত শিক্ষা ছিল, না সেটা আপনার ভালোবাসা ছিল? ভালোবাসা ছিল, বা এটা বলতে পারেন যে গড গিফটেড। কারণ আমি কোনোদিন নাচ কারো কাছ থেকে শিখিনি। কিন্তু এই সূত্র ধরেই দর্শকদের কাছে একটু চলে যাব এবং দর্শক বন্ধুদের জানাতে চাইব, মল্লিকা দি একটা বয়সে আসার পরেও কিন্তু নাচটা ছাড়েননি, এবং এই নাচ নিয়ে উনি নিজস্ব একটা দল তৈরি করেছেন, উনার ধামাইল নাচের দল। সেটা সম্বন্ধে একটু জানতে চাইব খুব। হ্যাঁ, ধামাইল নাচটা আমি মানে কি, যখন আমি গুয়াহাটি চলে আসলাম, ফার্স্ট 16তে আমাদের সিলেটি সম্মেলনে আমি ধামাইল করি, 18-এ আবার করা হলো, তখন আমাকে একটা নাটকের থিমে দিয়েছিল। ধামাইল অন্যরা করেছে, এটা যেমন কৃষ্ণের মা, আয়ান ঘোষ, কৃষ্ণের না, আয়ান ঘোষের মা, তো ওইটাতেও করেছি, ওইটাও আমি পপুলারিটি অনেক পেয়েছিলাম। তারপর চলে আসলাম আমি আমার এই দিকে। তখন আসার পরে আমি চিন্তা করলাম, ধামাইলের তো একটা গ্রুপ করা যায়। ধামাইল তো বরাক উপত্যকার একটা মানে খুব বিশিষ্ট নাচ, একটা ঐতিহ্যবাহী নাচ। হ্যাঁ, ওইটা করার জন্য আমি একটা মানে একটা গঠন করলাম, ছোট মোটো একটা। অনেক অনেক সাধুবাদ মল্লিকা দি, মানে আপনার এই প্রচেষ্টাকে, যে কোনো শখের কোনো বয়স হয় না, এবং শুরুর কিন্তু কোনো বয়স হয় না, আপনার ইচ্ছেটাই আসল। আমাদের সময় যেহেতু খুব সীমিত মল্লিকা দি, এবারে সরাসরি আমাদের চলে যেতে হবে র্যাপিড ফায়ার খেলায়। আপনি কি তৈরি সেই খেলাতে? নিশ্চয়ই তৈরি। কয়েকটা প্রশ্ন আছে আপনাকে আরেকটু বেশি করে জানতে। প্রথম প্রশ্ন আপনার জন্য, যে জীবন আপনাকে কি শেখালো? জয় করা শেখালো আমাকে। বাহ। যদি বলি লড়াই, তার ডেফিনিশনটা কি আপনার কাছে? লড়াই বলতে তো আমি এটাই বুঝি, প্রতি মুহূর্তে আমরা লড়াই করি, প্রতিটা মুহূর্তে। ঠিক, এই যে বেঁচে আছি সেটাও তো লড়াই, শ্বাস নিচ্ছি সেটাও লড়াই। দুটো জিনিস আপনার খুব প্রিয়, আপনাকে একটা চুজ করতে হবে, নাচ না সেলাই, কোনটা? আমি নাচটাকেই এখন বলবো, সেলাইটা তো আমার চলে গেছে, নাচটাকেই ধরে আছি আমি। চলে গেল কেন? চলে গেল মানে চোখের ব্যাপার হয়ে গেল। অনেক করেছেন, অনেক করেছেন। তারপরে ঘরের থেকেও হাল্লা চিৎকার, না করবে না, অনেক কষ্ট করেছো, আর লাগবে না, এই জন্য নাচটাকে ধরেছি। এখন সেই শিল্পের প্রতি আপনি মনোনিবেশ করছেন, খুব ভালো। এবং সর্বশেষ প্রশ্ন যেটা, পাহাড় না সমুদ্র?
আমি পাহাড়টাকেই সবসময় ভালোবাসি, পাহাড়ের মেয়ে। পাহাড়ের তাই। মেয়ে। মল্লিকাদি, খুব 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 ভালো থাকুন, এমনই উদ্যমী থাকুন, এমনই হাসি খুশি থাকুন, আর এমনই লড়াকু থাকুন। যেতে যেতে আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি কি বলতে চাইবেন? আমি দর্শক বন্ধুদেরকে এটাই বলতে চাই যে জীবনে কোনো দিন হার মানতে নেই। হার মানলে হেরে যাবে। যুদ্ধ করে যাও, জয় একদিন নিশ্চয়ই হবে। এইটাই জীবনের লক্ষ্য। একদম তাই। দর্শক বন্ধুরা, আমরা শুনলাম আজকে একজন লড়াকু গৃহবধূর কাহিনী, তার জীবন যুদ্ধের কাহিনী আমরা পৌঁছে দিতে চাইলাম আপনাদের কাছে। কেমন লাগলো সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের মন্তব্য আমরা সর্বাগ্রে চেষ্টা করব রাখতে। আজকের মতো তাহলে ছুটি নিতে হচ্ছে, বিদায় নেব এবার, বিদায় নেবার পালা। যেতে যেতে আবারও বলবো, জীবনকে ভালোবাসুন, ভালো থাকুন আর ভালো রাখুন। নমস্কার।